হেই গাইজ আসসালামু আলাইকুম। আমি ডিফেন্স টপ নিউজ বিডি থেকে এমডি ওমর ফারুক রিয়াদ বলছি। তো আমরা ইতিমধ্যে কিন্তু সবাই জানি যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের যে মাঠের এসএমএস সেটা কিন্তু প্রায় ইতিমধ্যে বিভিন্ন জেলায় আসা শুরু হয়ে গেছে। তবে ঈদের পর থেকে পুরো দমে প্রত্যেকটা জেলায় ধারাবাহিকভাবে এসএমএস আসা শুরু হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে আজকের ভিডিও যে বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা কিনা একদম নতুন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠে আবেদন করেছেন। এখন তাদের একটা জানার বিষয় রয়েছে যে মাঠে যাওয়ার পূর্বে যে প্রস্তুতিগুলো রয়েছে তারা কিভাবে নিবে, কখন মাঠে যাবে। তো A to Z আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওটা শুধুমাত্র নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করা, যে মাঠে কখন যাবেন, কিভাবে যাবেন, যে আপনাদের যে প্রস্তুতির বিষয়গুলো সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো কথা হচ্ছে যারা আবেদন করছেন, আবেদনের সময় কিন্তু ঠিক একটা নাম্বার দেওয়া হয়েছিল। তো সর্বোপরি আপনাদের ওই নাম্বারটা অ্যাক্টিভ রাখবেন। কখনও এমন যেন না হয় যে আপনাদের ফোন এক জায়গায় বা সিম খুলে অন্য জায়গায় রাখছেন বা সিম ব্লক হয়ে গেছে, সিম আপনাদের ধারে কাছে নাই, এমনটা করা যাবে না। কারণ যদি আপনাদের কাছে মেসেজ আসে অবশ্যই কিন্তু ওই অ্যাপ্লিকেশনের সময় যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটাতেই মেসেজ আসবে। আর অবশ্যই মেসেজটা কিন্তু মাঠে যাওয়ার ঠিক 3 দিন আগে অর্থাৎ 72 ঘন্টা আগে আসবে। তো অবশ্যই সেই মেসেজটা আপনারা লক্ষ্য রাখবেন। আর অবশ্যই লক্ষ্য করবেন যে মেসেজটা কিন্তু একবার আসবে, তারপরের দিনই কিন্তু আবার 2-3 বারের মতো আসবে। এটা কিন্তু আপনাদের মূলত সচেতনতামূলক, যে আপনারা একবার মেসেজটা লক্ষ্য করেন নাই কিন্তু পরপর কিন্তু আরও 2-3 বার আসবে। অবশ্যই আপনাদের এগুলো লক্ষ্য রাখা প্রয়োজন, যেহেতু মেসেজ আসার ঠিক সময় চলে এসেছে। তো যাই হোক, মেসেজ আসবে, তারপর আপনাদের যেটা করণীয়, আপনাদের মেসেজ আসার পর কখনও আপনার ফ্রেন্ড সার্কেল হোক আর বন্ধু যাই হোক, আত্মীয় স্বজন কারো কাছে এই বিষয়টা শেয়ার করবেন না যে আপনি মাঠ করতে যাবেন। আপনার এসএমএস আসছে, আপনি 2-3 দিন পর মাঠ করতে যাবেন। কারণ বর্তমান সময় কেউ কারো ভালো দেখতে পারে না। সাপোজ আপনি মাঠ করতে গেলেন, আপনার মাঠ করার ঠিক পর দিয়ে আপনার সম্পর্কে নানান রকম কুমন্ত্রণা একদল মানুষ আছে যারা রটাতে পারে। তো অবশ্যই আপনার নিজের নিরাপত্তার জন্য আপনি এই বিষয়টা কারো কাছে বলবেন না। তাছাড়া আপনি যখন মাঠ করার পূর্বে অন্যের কাছে এগুলো প্রকাশ করবেন, একটা কথা আছে না, নিজের লক্ষ্যের কথা অন্য কারো কাছে শেয়ার করতে নাই। যখন আপনি এই বিষয়গুলো সবার কাছে প্রকাশ করবেন, সামহাও আপনি যখন মাঠ করতে গেলেন আপনার চাকরিটা হলো না, আপনি এলাকায় আসলেন, তখন কিন্তু একদল আপনার বন্ধু বান্ধব থাকবে যারা কিনা আপনাকে হাস্যরসিক বানিয়ে ফেলবে যে মাঠ করতে গেছে চাকরিটা হলো না। তো বলার প্রয়োজন নাই, যখন আপনার চাকরি হবে তখন এমনিতেই সবাই জানতে পারবে। তো 1 নম্বর পয়েন্ট গেল। তো এখন কথা হচ্ছে ওই মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি মাঠ কোথায় করবেন, বা আপনার যে মূল স্থান, যে ক্যান্টনমেন্ট, সেই স্থানের নাম কিন্তু এই মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনি অমুক তারিখে অমুক ক্যান্টনমেন্টে সকাল 8টার ভিতরে হাজির থাকবেন। তো এখানে লক্ষণীয় বিষয়, সাপোজ মনে করেন আপনি নিজ জেলায় ক্যান্টনমেন্ট পড়ছে বা আপনার বাসা থেকে ক্যান্টনমেন্টে যেতে বেশি টাইম লাগে না, তো সেক্ষেত্রে কিন্তু আপনার একদিন আগে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি যেদিন মাঠ করতে যাবেন ঠিক সেদিন 5টা-6টার দিকে বের হলে কিন্তু আপনি খুব শীঘ্রই বা খুব জলদি আপনার ক্যান্টনমেন্ট বা আপনার উদ্দেশ্যে আপনি চলে যেতে পারবেন। আর যদি এমন হয় যে আপনার গ্রামের বাড়ি ভোলা, বরিশাল, পটুয়াখালী বা অনেক দূরে দূরে কিন্তু আপনি মাঠ করতে আসবেন খুলনায়, এরকম জায়গায়, তখন আপনি কি করবেন, আপনি ঠিক একদিন আগে সে খুলনাতে হাজির থাকবেন, যাতে করে মাঠ যেদিন করবেন সেদিন আপনি সেখানে উপস্থিত খুব জলদি হতে পারেন। এখন করণীয়, যদি আপনার বাড়ি ভোলা, বরিশাল, পটুয়াখালী বা দূরের কোনো স্থানে হয় বা আপনি অন্য জেলায় যাবেন মাঠ করতে, সেক্ষেত্রে যদি আপনার সেখানে আত্মীয় স্বজন থাকে তাহলে আপনি তাদের বাড়িতে থাকতে পারেন। আর যদি এমন না হয় তাহলে সেখানে হোটেল আছে, সেখানে আপনি এক রাত ভাড়া থাকতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্যই সুবিধা। তো এই পয়েন্টটাও গেল। তারপর হচ্ছে 3 নম্বর যে পয়েন্ট, অবশ্যই মাঠ করার পূর্বে আপনার ভিতরে কোনো রকম বদ অভ্যাস থাকা যাবে না। যদি আপনি নেশাবানি করেন, সিগারেট, ধূমপান করেন, এগুলো পরিহার করবেন। আর যেদিন মাঠ করতে যাবেন তার ঠিক আগের দিন আপনাকে কোনো রকম পড়াশোনা করার প্রয়োজন নাই, কারণ এতদিন আপনি টাইম পাইছেন। যদি এর মধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেন তাহলে সেটা আলহামদুলিল্লাহ। তবে আপনি যদি কালকে মাঠ করতে যাবেন, আজকে যদি আপনি রাত জাগেন তাহলে আপনার চোখের নিচে কালো হয়ে যেতে পারে, আপনার চোখ লাল হয়ে যেতে পারে। ইভেন আপনার মধ্যে একটা ক্লান্তি ভাব চলে আসবে। যখন মাঠ করতে যাবেন, চোখের পরীক্ষা আছে, সারাদিন রোদে রোদে থাকবেন, তখন আপনার ভিতরে একটা ক্লান্তি ভাব চলে আসবে, অন্যমনস্ক ভাব চলে আসবে। আশা করি এই বিষয়টা বুঝাতে পারলাম। যেদিন মাঠ করতে যাবেন তার ঠিক আগের দিন রাতে আপনি খুব জলদি ঘুমিয়ে পড়বেন, যাতে করে আপনি ঠিক পরের দিন খুব জলদি মাঠের অর্থাৎ ক্যান্টনমেন্টের গেটে হাজির হতে পারেন।
অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যাতে সময়ের প্রতি খুব গুরুত্ব দিবেন, যাতে করে এমন না হয় আপনাকে কিন্তু অবশ্যই ওখানে বলে দিবে যে সকাল 8টার ভিতরে গেটের সামনে হাজির হবেন। এমন যাতে কখনো না হয় যে আপনি 8টা ওভার হয়ে গেছে, আপনি তারপর মাঠে অর্থাৎ ক্যান্টনমেন্টের সামনে হাজির হলেন। তখন এমনটাও হতে পারে যে ভাই আপনি সব কিছুতে ফিট আছেন, আপনার কাছে মনে হচ্ছে যে আপনি মাঠে গেলে আপনার চাকরিটা হয়ে যাবে, তবে আপনার সামান্য বেখেয়ালির জন্য সময়ের উপর গুরুত্ব না থাকার জন্য আপনার সাথে এমনটাও হতে পারে যে আপনি মাঠে গেলেন তবে আপনাকে ওই গেটের ভিতরেই প্রবেশ করতে দিল না। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে আপনি ঠিক সময় মতো ক্যান্টনমেন্ট গেটে হাজির হতে পারেন। তো এটাও গেল। এখন নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে আমি কিন্তু এগুলো পূর্বেও হয়তো কোনো একটা ভিডিওতে বলেছিলাম, তো আজকে আবারও বলছি যে আপনি যখন মাঠ করতে যাবেন আপনাকে অবশ্যই SMS কিন্তু যে ফোন, অবশ্যই আপনার যে সিমে যে ফোনে মেসেজটা এসেছে সেই মেসেজ সহকারে আপনাকে মাঠে থাকতে হবে। এমনটা যাতে না হয় যে আপনি আপনার ওই মেসেজটা অন্য কোনো ফোন থেকে ফরওয়ার্ড করে তারপর আপনি মাঠে নিয়ে গেছেন। এমনটা হলে কিন্তু আপনাকে মাঠে প্রবেশ করতে দিবেন আপনি যতই ডকুমেন্ট দেখেন। আর অবশ্যই যেটা বললাম সময়ের প্রতি গুরুত্বশীল হবেন, আপনি লক্ষ্য রাখবেন আপনার ঠিক মাঠ করার তারিখ কবে সেই দিনই যাবেন। এমন যাতে না হয় যে আপনার মাঠ করার কথা ছিল 6 তারিখ আপনি 5 তারিখ চলে গেছেন, বা আপনার 6 তারিখ যাওয়ার কথা ছিল আপনি একদিন পরে গেছেন। এভাবে কিন্তু আপনি কখনো মাঠে প্রবেশ করতে দিবেন না। তো সব কিছু সম্পর্কে একটু যত্নশীল হবেন, ঠিক আছে? তো এখন যেটা বললাম যে SMS কিন্তু ফোনটা নিয়ে যাবেন, আপনার প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্ট সেগুলো নিয়ে যাবেন। এখন কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে আমি পূর্বে কিন্তু একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, অবশ্যই আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। তো যাই হোক, এখন আসা যাক আপনি গেটে যাবেন। গেটে যাওয়ার পর আপনাকে অবশ্যই আপনার যে সমস্ত কাগজপাতি সেগুলো তো একবার বাসা থেকে চেক করে আনবেনই। তারপর গেটে ঢোকার ঠিক পূর্ব মুহূর্তে আবার খুব ভালো করে সব কিছু দেখবেন যে আপনার মোবাইলের SMS ঠিক আছে কিনা, আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো সেগুলো ঠিক আছে কিনা। এগুলো দেখার পর দেখবেন আপনাকে একটা সময় পর সেখানে ঠিক সময় মতো যে সেনাবাহিনীর কিছু সদস্য আসবে আপনাদেরকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য। তো এগুলো আসে পরের বিষয়। তার পূর্ব মুহূর্তে যে কাজগুলো করবেন, ঠিক মাঠে যাওয়ার পূর্বে আপনার সাথে 200 থেকে 250 বা 170 থেকে 200 টাকার মতো নিয়ে যাবেন। কারণ আপনাকে যখন মাঠে প্রবেশ করানো হবে অবশ্যই সকালে নাস্তা দেওয়া হবে, ইভেন আপনাকে সেখানে দুপুরের খাবারও দেওয়া হবে। তো আপনাকে অবশ্যই ভিতরে 170 থেকে 200 টাকা নিয়ে যেতে হবে। আর যে প্রস্তুতির বিষয়গুলো বলেছিলাম, অবশ্যই আপনার পোশাক আশাকের যে বিষয়টা, আপনি পোশাক আশাক আপনি শার্ট প্যান্ট যাই পরেন আপনাকে অবশ্যই ভিতরে একটি শর্ট প্যান্ট, ঠিক তার উপরে একটি হাফ প্যান্ট পরতে হবে, আর শরীরে একটা স্যান্ডো গেঞ্জি থাকতে হবে। কারণ আপনাকে সেখানে সব কিছু খুলতে হবে। আপনার সেখানে মেডিকেল হবে, প্রাথমিক মেডিকেল হবে, চূড়ান্ত মেডিকেল হবে, সেখানে সারাদিন দৌড়ঝাঁপ করবেন, আপনার বুকের মাপ ওজন সব কিছু নেওয়া হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফুল শার্ট ফুল প্যান্ট এগুলো পরতে দিবে না, সেগুলো খুলে ফেলবেন। আর আপনার যে চুলের যে সাইজটা হবে সেটা অবশ্যই হতে হবে মার্জিত। আপনার মার্জিত একটি কাট দিয়ে যাবেন, আপনার হাত পায়ের নখ অবশ্যই কেটে যাবেন, ক্লিন শেভ করে যাবেন। আর আপনার যে পার্সোনাল হাইজিন যে বিষয়গুলো, আপনার প্রাইভেট যে পার্টসগুলো উপর থেকে নিচ A to Z সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে যাবেন, যাতে করে আপনাকে সেখানে মেডিকেল করার সময় যাতে করে এটা বলতে না পারে যে আপনি একজন অপরিষ্কার। কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে অপরিষ্কার গান্দা এইসব পার্টিকে কখনো অ্যালাউ করা হয় না। তো অবশ্যই আপনাকে পরিষ্কারভাবে সেখানে যেতে হবে, নিজের সর্বোচ্চটা যেভাবে আপনাকে ভালো দেখা যায়। একটা কথা আছে না, সবার আগে হচ্ছে দর্শনদারি, পর হচ্ছে গুণ বিচারী। আপনি সেখানে গেলেন, আপনার দাঁতে ময়লা, আপনার নখের ভিতরে ময়লা, নখ বড়, আপনার চুল টিকটকারদের মতো বড় বড়, তখন কিন্তু আপনার সম্পর্কে তাদের একটা বাজে ধারণা চলে আসবে অটোমেটিক্যালি, যে এ তো নিজ সম্পর্কে অবগত না, নিজে অপরিষ্কার, দেশ কীভাবে সামলাবে, এরকম একটা মনোভাব চলে আসবে। ঠিক তখনই কিন্তু আপনাকে আনফিট বলে বিবেচনা করা হবে। তো অবশ্যই আপনাকে পরিষ্কার হয়ে মাঠে যেতে হবে। যেটা বললাম, পায়ের নখ থেকে শুরু করে হাতের নখ, মাথার চুল থেকে শুরু করে ক্লিন শেপ A to Z আপনাকে পরিষ্কার করে তারপর মাঠে যেতে হবে। এখন কথা হচ্ছে মাঠে গেলেন, মাঠে যাওয়ার পর বিসমিল্লাহ করে মাঠ কার্যক্রম শুরু হবে। তো সেখানে আপনি কিভাবে নিজেকে পার্টিসিপেট করবেন, সেখানে কিভাবে সব কিছুতে সর্বোচ্চ নাম্বার তুলতে পারবেন সেদিকে লক্ষ্য রাখবেন। আপনার হাইট টাইট সব কিছু অনেক ভালো, তবে আপনি ফিজিক্যাল ফিটনেস আপনি দুর্বল এমন যাতে না হয়। সেখানে বাকি যে 300 থেকে 250 যারাই থাকবে সবাই কিন্তু আপনার মতো প্রতিযোগী, সবাই কিন্তু চাইবে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিটা পেতে। তবে সেখানে কিন্তু সবাই উত্তীর্ণ হবে না, কিছু সংখ্যক 300 জনের ভিতরে দেখা যাবে কিছু সংখ্যক ছেলে মেয়েদের চাকরি হবে। তো সেখানে সেই তালিকায় যাতে আপনি থাকতে পারেন সেই বিষয়ে সব কিছু সম্পর্কে পূর্বেই অবগত থাকবেন। সেভাবে একটি পূর্ব প্রস্তুতি নিয়ে যাবেন। ফিজিক্যাল ফিটনেসে কীভাবে ভালো করা যায়, প্রাথমিক মেডিকেলে কীভাবে উত্তীর্ণ হতে পারবেন, চূড়ান্ত মেডিকেলে কীভাবে উত্তীর্ণ হতে পারবেন, ইভেন আপনাকে ভাই সেখানে কীভাবে আপনার দৃষ্টিভঙ্গি বাচনভঙ্গি সেভাবে কীভাবে উপস্থাপন করবে আয়নার সামনে, পূর্ব থেকে সেভাবে প্রস্তুতি নিয়ে যাবেন। যখন লিখিত পরীক্ষা সেক্ষেত্রে আপনি কী নিয়ে যাবেন, কলম নিয়ে যাবেন, পেন্সিল নিয়ে যাবেন,
ক্যালকুলেটর অ্যালাও না, তারপর হচ্ছে আপনার জ্যামিতি বক্স, ক্লিপবোর্ড, স্কেল, এই সমস্ত বিষয়গুলো আপনি নিয়ে যাবেন। আর আপনাকে অবশ্যই মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে হবে, কারণ সেখানে পরীক্ষাগুলো খুব যত্ন সহকারে নেবে। আপনি সারাদিন যখন দৌড়ঝাঁপ করে আপনাকে পরীক্ষাটা নেওয়া হবে, তখন কিন্তু আপনার ভিতরে একটা নার্ভাস বা উত্তেজনা কাজ করবে। আপনার লেখা যতই সুন্দর হোক না কেন, দেখেন সেখানে আপনার হাত কাঁপবে, বুক কাঁপবে, আপনি খুব উত্তেজিত সঙ্গে পরীক্ষা দেবেন, লেখা যথেষ্ট পরিমাণ খারাপ হবে। তো মাথা ঠান্ডা করে কোশ্চেন বুঝে অবশ্যই আপনাকে সেগুলো সমাধান করতে হবে, কারণ অনেক বিষয় আছে আমরা অনেক সহজ বিষয়গুলো খুব তাড়াহুড়া করতে গিয়ে উত্তেজিত হয়ে খুব সহজে ভুল করে ফেলি। তো এরকম যাতে না হয়, অবশ্যই মাথা ঠান্ডা রেখে সচেতনভাবে আপনার সে পরীক্ষাগুলো দিয়ে উত্তীর্ণ হতে হবে। আরেকটা বিষয় যেটা কিনা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি যে ফোনটা নিয়ে যাবেন সেটা অবশ্যই নিট অ্যান্ড ক্লিন থাকবে। অবশ্যই সেখানে কোনো রকম বাজে কোনো অ্যাডাল্ট বা কোনো বাজে কোনো ডকুমেন্ট থাকবে না, আপনার প্রেমিকার সাথে হ্যানত্যান যত যাই হোক না কোনো। আপনার শুধু এই বিষয় না যে আপনার ফোনে কোনো বাজে বিষয় থাকা যাবে না, বাস্তবিক অর্থে আপনার নিজের ভিতরে এমন কোনো বাজে দিক থাকা যাবে না যেটার জন্য আপনার ব্যক্তিত্ব খারাপ হয়, যে আপনার এই বিষয়টা কেউ জানলে আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে বা আপনি লোক সমাজে সেটা প্রকাশ করতে পারবেন না। শুধু এই বিষয়টা আপনার ফোনে না, আপনার ভিতরেই থাকা যাবে না। আশা করি এই বিষয়টা বুঝাতে পারলাম। তো অবশ্যই ফোনে কোনো খারাপ কিছু থাকা যাবে না, কোনো রাজনীতি, কোনো অভিভাবক এরকম বড় ভাই তর ভাই কোনো হ্যাডম দেখানো যাবে না। আপনি মাঠে যাবেন একজন সিম্পল একজন প্রার্থী হিসাবে, সেখানে সম্মানিত যে স্টাফ বর্গবৃন্দরা থাকবেন তাদের সঙ্গে খুব কোমলীয়ভাবে কথা বলবেন, যাতে করে আপনার সম্পর্কে কোনো বাজে ধারণা সেখানকার অফিসার বর্গবৃন্দ বা সম্মানিত যারা থাকবেন তাদের ভিতরে যাতে না হয়। আপনি সেখানে মাঠ করতে যাবেন, আপনি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন, বাকিটা আল্লাহ ভরসা। আপনার চাকরি হলো কি হলো না, দেখা যাবে সেখানে অনেক প্রার্থী থাকবে যারা কিনা ফিট, তবে তাদের সামান্য কিছু টুকিটাকি ভুলের জন্য তাদের চাকরিটা হচ্ছে না। তারা কিন্তু আপনাকে পুরো মাঠ জুড়ে আপনাকে অবজারভেশন করবে যে আপনি ছেলেটা কেমন। তারা খুব সহজে আপনাকে দেখলে বুঝতে পারবে, আপনার কথাবার্তা, আপনার চলাফেরা, আপনার হাঁটা চলা দেখে কিন্তু তারা খুব সহজে বুঝতে পারবে যে আপনি ছেলে বা আপনি মেয়ে হিসাবে কেমন। তো সেখানে এরকম কোনো কিছু করা যাবে না যেটার জন্য আপনার সম্পর্কে তাদের কোনো বাজে ধারণা তৈরি হয়। সেভাবে একটি ভালো পূর্ব প্রস্তুতি নিয়ে যাবেন, লিখিত ভাইবা কীভাবে কেমনে আপনি জানেন। আপনি কিন্তু খুব যথেষ্ট সময় পাইছেন, আবেদন করার সময় কিন্তু একবার বৃদ্ধি করা হয়েছিল। তো এখানে কিন্তু যথেষ্ট সময় পাওয়া গেছে। এখানে আপনি আজকে ভিডিওটা দেখছেন মানে এখনও আপনার হাতে কিছু সময় আছে, ঈদ পর্যন্ত বা এখনও ধরেন আপনি 10 দিন টাইম ধরে নেন। তো এর মধ্যে কিন্তু আপনার মেসেজ ধারাবাহিকভাবে বিভিন্ন জেলায় চলে আসবে, পটুয়াখালী, ভোলা, বরগুনা, আপনার টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর, এইসব জায়গায় কিন্তু বিভিন্নভাবে মেসেজগুলো চলে আসবে ধারাবাহিকভাবে। তো এভাবে কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না যে এখন এই জেলারই মাঠ হবে বা মেসেজ আসবে, এভাবে কেউ বলতে পারবে না। শুধু একটা ধারণা দেওয়া যেতে পারে যে পূর্বে যেভাবে মাঠ হয়েছে বা SMS এসেছে ঠিক সেভাবে SMS আসবে। শুধু আপনাদের কি করা প্রয়োজন আমি পুরো ভিডিওতে বলেছি, আপনারা SMS-এর জন্য অপেক্ষা না করে আপনারা নিজের প্রতি যত্নবান হন, আপনারা প্রস্তুতি নিতে থাকুন। আর একটা অবশ্যই রাস্তাঘাটে কোনো প্রকার ঝগড়া ঝয়ঝামেলার মধ্যে জড়ানো যাবে না। আপনারা যদি কেউ গালিও দেয় আপনি দুলাভাই বলে চলে আসবেন, মানে কোনো প্রকার ঝয়ঝামেলা, কোনো রাজনীতি এইসব বিষয়ে জড়ানো যাবে না, কারণ এই সমস্ত বিষয়গুলো খারাপ। কোনো মারামারি, কাটাছিড়া এই সমস্ত বিষয় যাতে আপনার শরীরে না হয়। খুব সেফলি মাঠ করার ঠিক কয়েকদিন আগ পর্যন্ত নিজেকে সচেতন রাখবেন, নিজে সচেতন থাকবেন। আশা করি আজকের ভিডিওতে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যতটুকু আপনাদের ধারণা দেওয়ার প্রয়োজন আমি ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু আপনাদের বুঝাতে পেরেছি, তবে আবার অনেকের প্রশ্ন আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দিই। অনেকের প্রশ্ন যে ছবি সত্যায়নের যে বিষয়টা, অবশ্যই প্রথম শ্রেণীর যে কর্মকর্তাগণ রয়েছেন বা সরকারি কলেজের যে সমস্ত প্রফেসরগণ রয়েছেন তাদের মাধ্যমে আপনারা এই ছবিগুলো সত্যায়ন করতে পারবেন। পাসপোর্ট সাইজেরটা অবশ্যই সত্যায়ন করতে হবে, আর ছোটো যে স্ট্যাম্প সাইজের ছবিটা সেটাও কিন্তু সত্যায়ন করতে হবে। কারণ অনেকে বলবে যে স্ট্যাম্প সাইজ সত্যায়ন করতে হয় না, তবে মাস্ট বি ছোটো সাইজটাও কিন্তু আপনাকে সত্যায়ন করতে হবে। আর যে সমস্ত ডকুমেন্টগুলো আপনারা এখন থেকেই তৈরি করে রাখেন, প্রস্তুত করে রাখেন, প্রত্যেকটা ডকুমেন্টের কাগজ যাতে করে A4 সাইজের কাগজে হয়, কোনো ছোটো হাফ ছিঁড়া কাটা যাতে না হয়, অবশ্যই সবটি সত্যায়ন করে অগ্রিম প্রস্তুতি নিয়ে রাখবেন। যখন আপনার চাকরি হয়ে যাবে, আপনি প্রাথমিকভাবে সিলেক্টেড হয়ে যাবেন, তখন কিন্তু আপনার এই ডকুমেন্টগুলো তারা সম্পূর্ণ চাইবে। তখন যদি আপনার এই সমস্ত ডকুমেন্টের কোনো সমস্যা হয় তখন কিন্তু আপনি আবার সমস্যায় পড়বেন। তো অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তী আরও 2-3টা ভিডিও নিয়ে হাজির হওয়ার। এক নাম্বার একটা হচ্ছে ভিম্যাপ নিয়ে, আরেকটা হচ্ছে আবারও ভিডিও করব যাতে করে এই যে ডকুমেন্টের যে বিষয়গুলো সেগুলো যাতে আপনারা ক্লিয়ার হতে পারেন, কোন কোন ডকুমেন্টগুলো এক্স্যাক্টলি নিয়ে যেতে হবে, কোনগুলো কীভাবে সত্যায়ন করতে হবে। আর 8টা ফিটনেস ভিডিও দেখাবো, 8টা ব্যায়াম যেগুলো আপনারা প্রতিনিয়ত করবেন, যেগুলো বাংলাদেশ সেনাবাহিনীর চাকরির জন্য খুব গুরুত্বপূর্ণ। ইভেন এগুলো আমাদের ফিট রাখতে অনেক বেশি সহায়তা করে। এই সম্পর্কে আমি আরও 3টা ভিডিও নিয়ে আসবো। একটা হচ্ছে ভিম্যাপ, একটা হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট, আর হচ্ছে 8টা পিটি আইটেম।
এই বিষয়গুলো নিয়ে আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ধারাবাহিকভাবে হাজির হব। তো যারা চ্যানেলটাতে একদম নতুন ভিজিট করছেন, ভিডিওগুলো দেখছেন, অবশ্যই তাদের উদ্দেশ্যে বলবো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। কোথাও সমস্যা হলে অবশ্যই আবার দেখবেন। যদি কোথাও না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি এই বিষয়টুকু এখানে বুঝতে পারেন নাই, আমি অবশ্যই সেটা আবার ক্লিয়ার করার চেষ্টা করব। আর যারা একদম নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশেই থাকবেন, যাতে করে 2-3টা ভিডিও যতদিনই আপলোড দিতে পারি আপনারা যাতে করে সেই ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা দেখে উপকৃত হতে পারেন। তো আর কিছু বলার নাই, অনেক বক করে বলছি, হয়তো বা ভিডিওটা অনেক হয়তো কিছু কথাবার্তার জন্য ভিডিওটা লং হয়েছে। অনেকদিন পর যেহেতু ভিডিও করতে আসছি, কথার মধ্যে জড়তা থাকতে পারে, কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, সেগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেগুলো বুঝার মতো সেগুলো আপনারা আমলে নেবেন, আর বাড়তি কথাগুলো আপনারা অ্যাভয়েড করতে পারেন, সমস্যা নাই। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আবার হাজির হব। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।